শহরের মেয়ে থেকে গ্রামের বউ হওয়াটা খুব একটা সহজ ব্যাপার ছিল না আমার জন্য। বলতে পারেন অনেকটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। গ্রামের চালচলন, গ্রামের লাকড়ি চুলায় রান্না করা, এই সব কিছুই আমার জন্য অনেক একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। ছোটবেলা থেকে শহরে বড় হয়েছি, গ্রামে কখনো লাকড়ি চুলায় রান্না করিনি। মা দাদিদের দেখেছিলাম রান্না করতে, তাও আবার সেটা বছরে 2 বার। প্রতি বছর 2 বার আমরা যখন দাদুর বাড়ি যেতাম, রোজার ঈদ এবং কোরবানির, সেই 2বারই দেখতাম আম্মু 2 দিনের জন্য যেত আর লাকড়ি চুলায় রান্না করতো। তাছাড়া খুব একটা লাকড়ি চুলায় রান্না আমার দেখার ভাগ্য হতো না। বাড়িতে সবাই আমাকে অনেক খেপাতো, আমার নাকি লাকড়ি চুলা বাড়িতে বিয়ে হবে। আমি তখন অনেক বেশি কান্নাকাটি করতাম, আমি কখনো বিয়েই করব না। কিন্তু ভাগ্য এমন একটা জিনিস যে আপনি না চাইলেও সেটা আপনার কপালে এসে পড়বে। ভাইয়ের সাথে যখন আমার বিয়ের কথাবার্তা চলছিল, তখন কিন্তু বলা হয়েছিল তাদের গ্যাস আছে। এটা যে পুরোপুরি মিথ্যা তা কিন্তু না, সত্যি তাদের গ্যাস ছিল, তবে সেটা সিলিন্ডার, যেটাতে তারা সবসময় রান্না করে না, মাঝে সাঝে করে। গ্রামের পরিবেশটা এমনই, হুটহাট করে যখন প্রয়োজন হয় তখন সিলিন্ডারে রান্না করা হয়, না হলে সুন্দর সুন্দর মাটির চুলাগুলোতেই রান্না করা হয়। আমার বিয়ের পর প্রথম যখন আমি দেখেছিলাম যে লাকড়ি চুলাতে রান্নাবান্না করে, তখন 2 দিন পর্যন্ত ভীষণ কান্নাকাটি করেছি। মনে চিন্তা ছিল কিভাবে লাকড়ি চুলায় আগুন ধরাবো, কিভাবে রান্না করব, কিভাবে এই ধোঁয়া সহ্য করব। যাই হোক, অনেক কষ্টে নিজেকে বুঝিয়ে মানিয়ে নিয়েছি, আর আলহামদুলিল্লাহ বিয়ে 3 দিন পর থেকে এই মাটির চুলাতেই রান্না করতাম। এই চুলাটা যে আমি কত ভেঙেছি আর আমার শাশুড়ি মা কতবার এই চুলাটা বানিয়েছে তার কোনো হিসেব নেই। যেহেতু আমি জানতাম না, অনেক মোটা মোটা লাকড়ি ঢুকাতাম আর লাকড়িকে নাড়াচাড়া করতে করতে চুলার 4-5টা ভেঙে যেত। আমার শাশুড়ি মা বলতে পারেন লোক ধরিয়ে ধরিয়ে সপ্তাহে 2-3 বার করে চুলাগুলোকে নতুন রূপে আবার সাজাতো। যে বড় জিনিস কি জানেন, আমি যতক্ষণ এই চুলার কাছে রান্না করতাম ততক্ষণ আমার শ্বশুর শাশুড়ি দুজনেই কিন্তু আমার পাশে বসে থাকতো। আমার শ্বশুর পাহারা দিত, আমি না জানি লাকড়ির সাথে নিজের কাপড় কখন চুলায় দিয়ে দিই। আমি নাকি এতটাই ছোট ছিলাম আর এতটাই অবুঝ ছিলাম, কিছুই ঠিকমতো পারতাম না। যাই হোক, দেখেন এখন অনেক কিছু পারি, অনেক কিছু শিখে গেছি। আর এই তো আজকেও লাকড়ি চুলাতে ভেবেছিলাম রান্নাটা করব, কিন্তু দুর্ভাগ্যবশত আর করা হয়নি। কেন করা হয়নি সেটা না হয় একটু পরেই বলছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গরুর তিল্লি কিভাবে পরিষ্কার করতে হয়। এটাকে আমরা গরুর তিল্লি বলি, আপনারা কে কী নামে চিনেন জানি না। তিল্লিগুলোকে আমি একটু হলুদ দিয়ে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর উপরে একটা প্লাস্টিকের মতো চামড়া ছিল, সেটাকে টেনে ফেলে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ওই যে বলেছিলাম আজকে লাকড়ি চুলাতে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু দেখেন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সবাই ঘরে চলে এসেছে আর একা একা আমার রান্না করতে একদমই ভালো লাগছিল না। তাই আমিও কিন্তু চলে এসেছি ঘরে, আর তারপর সিলিন্ডার গ্যাসে আজকে রান্নাটা করব। ব্যস্ততার কারণে আগের মতো শ্বশুরবাড়ি খুব একটা যাওয়া হয় না, বছরে 2-3 বার। কিন্তু এই 2-3 বার গেলেও যতদিন থাকি যতটুকু পারি নিজে রান্না করার চেষ্টা করি, হোক সেটা মাটির চুলায় অথবা সেটা সিলিন্ডারে। আমি আমার নিজ হাতে রান্না করে আমার শ্বশুর শাশুড়িকে খাওয়াতে ভীষণ পছন্দ করি। আমার বিয়ে হয়েছে 12 বছর, আর এই 12 বছরে আমার শাশুড়ি কখনো বলতে পারবে না উনাকে দিয়ে আমি রান্না করিয়েছি। আমি থাকা অবস্থায় উনি কখনো রান্না করে আমাকে খাইয়েছে। আমার যত অসুখ হোক, যত কষ্ট হোক, আমি নিজে এসে রান্না করে তারপর ওনাদেরকে খেতে দিয়েছি। তো এখন এমন এমন কিছু মানুষ আছে যারা শ্বশুর শাশুড়ি বাসায় গেলে হেল্পিং হ্যান্ড দিয়ে রান্না করে খাওয়ায়। কেন তাদের রান্না করতে ভালো লাগে না জানি না। আমার তো এই জিনিসটা কখনো আসে না। যত ব্যস্ততা বা যত অসুস্থতা থাকুক, নিজে হাতে রান্না করে শ্বশুর শাশুড়িকে খাওয়াতেই আমার অনেক বেশি পছন্দ। যাই হোক, কথা বলতে বলতে দেখেন আজকে তিল্লি ভুনাটা করে ফেলেছি। আর কিভাবে করেছি সেটা তো দেখেইছেন। তিল্লিগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর বেশ কিছুটা পানি দিয়ে এগুলোকে রান্না করে নিয়েছি। যখন এরকম ভুনা ভুনা হয়ে গেছে ঠিক তখনই নামিয়ে নিয়েছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।